হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমাদের টপিক হচ্ছে ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন 3.2, অর্থাৎ সিস্টেমস অফ প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন, মানে কিভাবে উৎপাদন এবং ভোগ করতো। সেই ইকোনমিক সোশিয়োলজির মধ্যে আমরা যেগুলো পড়ছি, যে উৎপাদন ও ভোগের বিভিন্ন ধরন, তার মধ্যে আগের দিন আমরা পড়েছি যে তারা ছিল হচ্ছে হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স। আজকে আমরা পড়বো যারা কিনা ডোমেস্টিক মোড, অর্থাৎ গৃহভিত্তিক, পরিবার ভিত্তিক, ক্ল্যান ভিত্তিক, আত্মীয় ভিত্তিক, এই ভিত্তিগুলোর উপর নির্ভর করে যারা নিজেদের জীবনযাপন করতো, ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন। তাহলে এটা শুরু করা যাক। আবারও বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সেম সিলেবাস, ডোমেস্টিক মোড অফ প্রোডাকশনটা দুই জায়গাতেই আছে। প্রথমেই বলে রাখি যে এই ডোমেস্টিক মোড অফ প্রোডাকশনের আমরা তিনটে ধরন পাবো। ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন মানে ডোমেস্টিক মোড অফ প্রোডাকশনে যেভাবে ফুড প্রোডাকশনটা করা হতো, সেটার মূলত তিনটে ধরন ছিল, ঠিক আছে? একটা হচ্ছে হর্টিকালচার, কি জিনিস আমরা পড়বো। একটা হচ্ছে প্যাস্টোরিয়ালিজম, সেটা কি আমরা পড়বো। আরেকটা হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার। তিনটে জিনিস আমরা পড়বো, অর্থাৎ এই তিনটে মোড ছিল ডোমেস্টিক মোড অফ প্রোডাকশনের আন্ডার। ফার্স্ট হচ্ছে ফুড প্রোডাকশন। দ্য অরিজিনস অফ ফুড প্রোডাকশন বিগেন অ্যাবাউট, এটা আবার একটু মোটামুটি ইতিহাস ঘেঁষা আছে, যে ফুড প্রোডাকশন কবে থেকে শুরু হয়েছিল। বিজ্ঞান অ্যাবাউট 10,000 ইয়ার্স অ্যাগো ইন দ্য নিওলিথিক পিরিয়ড। নিওলিথিক পিরিয়ড তোমরা হয়তো ইতিহাসে পড়েছিলে। when men took the first step from merely utilizing go, transforming nature through the cultivation and domestication of plants and animals, অর্থাৎ চাষ বা কর্ষণ তার দ্বারা এবং গাছ ও পশু বাড়িতে পোষা বা রাখার দ্বারা যেই ধরনের তারা নতুন একটা খাদ্য উৎপাদন কাঠামোয় ঢুকেছিল, তখন থেকেই মোটামুটি আমরা ডোমেস্টিক মোড অফ প্রোডাকশনে ঢুকে পড়েছিলাম। Archaeological data indicate that various forms of domestication of plants and animals arose independently in 6 separate locales worldwide during the period from 8,000 to 5,000 BC. উল্টো কাউন্ট হয় জানো, before Christ, with the earliest known evidence found throughout the tropical and subtropical areas of southwestern and southern Asia. একটু জিওগ্রাফিক্যাল কথাবার্তা মেনশন করে দিয়েছি, এগুলো মেনশন করে দিলে বুঝতে আরো সুবিধা হবে বা বোঝাতে আরো সুবিধা হবে। নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা। According to anthropologists, on its own, the physical environment has more of a limiting rather than a determining impact of the kinds of subsistence choices made. For instance, according to Binford, further away from the equator, food collectors depend much less on plants for food and much more on animals and fish. Food production system may be generally divided into three main kinds: horticulture, pastoralism, and intensive agriculture. অর্থাৎ এইটা গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এইবার আমরা ঢুকছি তিনটে পদ্ধতি ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন। The term horticulture denotes a simple food production. সিম্পল ফুড প্রোডাকশনকে হর্টিকালচার বলছি। Food production strategy involving the growing of crops using simple hand tools such as digging stick and hoe in the absence of permanently cultivated fields. অর্থাৎ কোন রকম কোনো চাষের জমি না, খুব সাধারণ পদ্ধতিতে হাত দ্বারা বা হাত দিয়ে যে সমস্ত যন্ত্র ব্যবহার করা যায় তার দ্বারা কিছু শস্য মাটিতে পুঁতে দিচ্ছে, সেই যে সাধারণ পদ্ধতি, সেটাকেই বলছে হর্টিকালচার। হর্টিকালচার জেনারেলি ডাজ নট ইনভলভ এনি এফোর্ট অ্যাট ফার্টিলাইজেশন, ইরিগেশন, অর্থাৎ বীজটাকে বড় করা বা হচ্ছে জলসেচ, এই এই ভারী ভারী জিনিসপত্রগুলো কিন্তু হর্টিকালচারে থাকতো না। or other means to restore the fertility of the soil once the growing season is over, অর্থাৎ আবার যে বীজটাকে রেখে দেবে পরের বারের জন্য, সেগুলোও না। As far as the cultural attributes of horticulturist societies are concerned, land is generally owned by the community or kin groups. অর্থাৎ জমিটা কার ছিল? পুরো সমাজের, পুরো সম্প্রদায়ের জমি ছিল। সেখানে তারাই হস্তচালিত বিভিন্ন পদ্ধতির দ্বারা সবাই মিলে বীজ বপন করতেন খুবই সাধারণ নিয়মে। তারপর যেটা ফসলটা উৎপাদন হতো সেরকম নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতেন। Horticulture practices are generally of two kinds. The most common one is extensive or shifting cultivation, যেটা তোমরা ঝুম চাষ বলে জানো, also known as Sweden or slash and burn ঝুম in the Indian context. This method of horticulture involves the cultivation of a particular plot or land for a short time, followed by a long follow period. Then the land is left alone to regain its fertility. The process of preparation of a piece of land for shifting cultivation involves clearing the undergrowth and felling of trees, which are then left to dry just before the season rains to begin.
They are set afire. The ash is also supposed to rejuvenate the soil, and immediately after the first shower of the season, a mix of crop seeds such as maize, gourd, etc. are sown in the help of the digging stick. Generally, all adults are involved in food production with the division of labor based on sex. খুব সুন্দর করে ব্যাখ্যা করছে, বলছি আমি। This particular form of cultivation has been derided by many as a main reason for deforestation and uh, dissemination of forests and number of environmental problems stemming from it. In India, shifting cultivation continues to be widely practiced in many states of the Northeast like Assam, Meghalaya, etc. And there have been many policy initiatives to win away communities from this practice. বলে দিচ্ছি, খুব সুন্দর করে প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছে। ঝুম চাষের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে প্রথমে ওরা একটা জমি দেখে, যেই জমিটাকে প্রত্যেক বছর ওদের জমি খুঁজতে হয় যে কোন জমিতে চাষটা করবো। সেই জমিটা খুঁজে ফার্স্টে সেইখানে যে সমস্ত আগাছা গাছ সেগুলোকে কেটে দেয়। কেটে তারা কি করে, ওই জায়গাটা পুরো পুড়িয়ে দেয়। বর্ষা আসার আগে আগে এই কাজটা তারা করে ফেলে। এর ফলে যখন বর্ষাটা এলো, তখন হচ্ছে ওই অ্যাশ মানে ওই ছাইগুলো এবং বর্ষা মিশে জমিটা অনেকটা উর্বর হয়ে যায়। তখনই ওরা কি করে, ওই যে ক্রপ গুলো বা বীজগুলো থাকে ওগুলো পুঁতে দেয়। তার ফলে বর্ষা যখন চলে যায়, কিছু মানে জাস্ট একটা মাস কভার হলেই যখন বীজগুলো থেকে ওই শস্যগুলো থেকে ফসল বেরোয়। এটা ছিল ওদের ঝুম চাষ। আবার যখন হয়ে গেল, সে হয়তো জমিটা আবার পুড়িয়ে দিয়ে আবার ওরা এগিয়ে গেল। এইভাবেই তারা ঝুম চাষটা করতো। কোথায় কোথায় করছে সেটাও লেখা রয়েছে। বলছে এই ঝুম চাষের জন্যই কিন্তু ভারতবর্ষে নাকি ডিফরেস্টেশন একটা বড় কারণ, বা আমাদের যে সমস্ত পরিবেশগত সমস্যা আছে সেটা একটা একটা বড় কারণ। বরং পরবর্তীকালে ঝুম চাষ যাতে লোকে আর না করে, যাতে সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চাষগুলো করে, তার জন্য কিন্তু নানা রকম ব্যবস্থা করা হয়েছে। The other form of horticulture pertains to the planting of long-growing tree crops such as coconut and banana, which after a few years continues to yield crops for a number of years. বলছে যে দ্বিতীয় পদ্ধতি, এখানে দুটো পদ্ধতির কথা বলেছে যে দুই ধরনের হর্টিকালচার হয়। দ্বিতীয় পদ্ধতিটার নাম হচ্ছে যে যে সমস্ত গাছ বড় হয়, মানে নারকেল গাছ, কলা গাছ, এগুলো পুঁতে দাও, কিছু বছর পর এগুলো বড় হবে, বড় হলে পরে এরা ফল দেবে। Most horticulture societies, according to Ember, do not rely on crops alone for food, but rely on a combination of subsistence strategies which includes hunting, fishing, the raising of domestic animals like pigs, chicken, goats. অর্থাৎ স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি, শুধুমাত্র যারা হর্টিকালচারের উপর ডিপেন্ডেন্ট ছিল এরকম কিন্তু জনজাতি পাওয়া যেত না। যারা হর্টিকালচারের উপর ডিপেন্ড করতো তারা সাধারণত দেখা যেত যে হান্টিংও করছে, ফিশিংও করছে, গৃহপালিত পশু মানে যেগুলোকে কিনা কেটে খাওয়া যাবে, মানে শুয়োর, মুরগি, ছাগল, এগুলোও কিন্তু তারা পুষছে। ঠিক আছে, এটি তাহলে আমাদের হর্টিকালচার প্রসেস, মানে ফার্স্ট ফুড প্রোডাকশন প্রসেসটা। দ্বিতীয়, প্যাস্টোরিয়ালিজম। কি আছে প্যাস্টোরিয়ালিজম? Pastoralism is characterized by heavy, though rarely pastoralism is characterized by a heavy, though rarely exclusive reliance on the herding of domesticated animals for a living. It is usually practiced in areas not particularly amenable to agriculture, such as grasslands and other semi-arid habitats. A classic attribute of a pastoral society is mobility of all or part of the society as a normal and natural part of life. This mobility might be permanent or seasonal, which is referred to as transhumance. The reason behind the mobile nature of their lives lies in the fact that their territory by necessity has to be spread over a large area. Once their herds have grazed in an area to the maximum, it has to be left alone for the grass to renew and they have to move on in search of newer pastures. Pastoral communities are generally small in size. In India, for instance, the Bakarwals are a pastoral nomadic community inhabiting the high altitude meadows of the Himalayas and the Pir Panjal ranges. Every year, they take their ship high into the mountains above the tree line to the meadows, which are reachable only after a long adder's journey. খুবই সহজ সরল একটা পন্থা। কতগুলো গৃহপালিত পশু তাদেরকে ঘাস চড়াতে নিয়ে যেত, ঘাস খাওয়াবে। কোথায় ঘাস পাবে? এমন একটা জায়গায় যেখানে ঘাস জন্মাচ্ছে, কারণ তারা যেখানে থাকে সেখানে তো ঘাস শেষ হয়ে যাচ্ছে, ওদের তো খাওয়াতে হবে। ওরা খাবে, ওরা বেঁচে থাকবে, তারপর তো না সেই তাদের উপর ভিত্তি করা মানুষগুলো বেঁচে থাকবে। তো দেখা যায় যে তাদেরকে ওই ঘাস চড়ানোর জন্য অনেক দূরে দূরে নিয়ে যেত, পাহাড়ে চড়িয়ে অনেক, মানে এবং তাদেরকে ঘাস খাওয়াবে বলে ওদের কোথায় খাবার পাওয়া যাবে সেই কারণে তারাও হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় মোবাইল মানে সচলতা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো। এই যে মোবাইল কথাগুলো আসছিল সেই কারণে, যে সচলতা, চলমানশীলতা।
অর্থাৎ পশুদের উপর ভিত্তি করে তারা পশুরাই খাদ্য গ্রহণ করবে তাদের উপর ভিত্তি করে। ওই যে বলে না ভেড়ার পাল, গরুর পাল ইটিসি যে বিভিন্ন যে পালগুলো থাকে সেই পালের উপর ভিত্তি করে যে সমস্ত আদিবাসীরা তাদের জীবনযাপন করতো এবং তাদের খাদ্যটাই মানে ওই গৃহপালিত ওই পশুদের খাওয়ানোটাই ওদের কাছে ইম্পর্টেন্ট ছিল। কারণ ওরা খেয়ে বাঁচবে তারপর তো তাদের উপর ভিত্তি করে এরা বাঁচবে। কারণ ওদের থেকে ওরা সমস্ত শরীর ঢাকার চামড়া থেকে শুরু করে ওদেরকে কেটে খাওয়া সবই ওদের থেকেই পেত। তাই ওদেরকে খাওয়ানোটা এতটাই জরুরি ছিল যে ওদের জন্য নিজেদের জায়গাও তারা ছেড়ে দিত। Among pastoral nomads, grazing lands are generally held communally and a chief may be a designated owner of the land. According to Smith, pastoralist systems are commonly organized into patrilineal clans and lineages that function as corporate livestock weighing units, with men being typically the owners of livestock wealth. There is sexual division of labor, with men being in charge of the herdings while women process the herd's products such as milk. Such communities, according to Ember and Ember, often make agreements with settled agriculturists about right to gaze unused fields to or even to clear a harvested field of leftover. While pastoralism has been an effective and sustainable economic strategy in resource-poor environments, it could lead to overexploitation of the environment when outside forces constrict the available space. খুব ভালো একটা পদ্ধতি। প্রথমের দিকে হচ্ছে জমিটা কার থাকতো যে যেখানে চড়াতে নিয়ে যাচ্ছে সেই জমিটা হচ্ছে সবার কমিউনিটি। পরবর্তী ক্ষেত্রে এটা একটু এরকম হয়ে যায় যে যার ব্যক্তিগত জায়গা সে কোনো একটা চুক্তি করে নিচ্ছে যে সে তার এখানে সেই যে হার্ড গুলো আছে সেই হার্ডদের চড়তে দেবে এবং তার বদলে হয়তো সে কিছু একটা ডিমান্ড করবে। সেখানে আবার ডিভিশন লেবারও ছিল। ডিভিশন অফ লেবার বলতে কি শ্রমবিভাজন, যে এই চড়াবে কারা পুরুষরা এবং মহিলারা সাধারণত ওই দুধ দোয়ানোর কাজেই তারা ব্যস্ত থাকতো। অর্থাৎ সেখানে একটা ডিভিশন অফ লেবার দেখা যেত। তো এইটা ছিল হচ্ছে প্যাস্টোরালিজম, যেখানে হচ্ছে এই হার্ডের উপর ভিত্তি করেই যে জীবনযাপনটা চলতো। অর্থাৎ এটাও কিন্তু আমাদের ছিল একটা প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন সিস্টেম, বোঝাই যাচ্ছে হর্টিকালচার প্যাস্টোরালিজম। এইবার আমরা ঢুকবো হচ্ছে ডোমেস্টিক মোড অফ প্রোডাকশনে ইন্টেন্সিভ এগ্রিকালচার, অর্থাৎ এইবার আমরা এগ্রিকালচারের ভেতরে ঢুকে যাচ্ছি, যে চাষবাসটার মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছি। ইন্টেন্সিভ এগ্রিকালচার enables human beings to cultivate fields permanently by adapting a variety of techniques. নতুন নতুন পদ্ধতি প্রযুক্তি ব্যবহার করে জমি চাষ করা শিখলো। It involves the use of fertilizers, both organic such as cow dung and inorganic chemical fertilizers. সার, দুই ধরনের সার, রাসায়নিক সার এবং জৈব সার দুটোই তারা ব্যবহার করতে শিখলো। The use of technologies ranging from the humble plough to the tractor and could also incorporate complex system of irrigation and water control. প্রত্যেকটা জিনিস মানে লাঙল, ট্রাক্টর, জলসেচ ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা তারা শুরু করলো। সোসাইটিস প্র্যাকটিসিং ইন্টেন্সিভ এগ্রিকালচার জেনারেলি হ্যাভ ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ ল্যান্ড। যারা ইন্টেন্সিভ এগ্রিকালচার করে সেখানে কিন্তু আর কমিউনিটি ল্যান্ড থাকে না, সেখানে ল্যান্ডটা কাদের হয়, সেখানে ল্যান্ডটা হয় ব্যক্তি মালিকানা। Such societies are also likely to be characterized by a higher degree of economic specialization, more complex political organization, and disparities in the distribution of wealth and power. তিনটে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, মানে যতগুলো পয়েন্টই আছে। Such societies are also like to be characterized, যে এই সমস্ত সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হয়, যে ফার্স্টেই বলছে হায়ার ডিগ্রি অফ ইকোনমিক স্পেশালাইজেশন, ঠিক আছে, অর্থনৈতিক যে বিশেষীকরণ সেটা একদম উচ্চমাত্রার অর্থনৈতিক বিশেষীকরণ। মোর কমপ্লেক্স পলিটিক্যাল অর্গানাইজেশন আগেগুলো কিন্তু হালকা পাতলা হতো, এটা হচ্ছে মোর কমপ্লেক্স, জটিল রাজনৈতিক ব্যবস্থা, ঠিক আছে। 3, disparities and the distribution of wealth and power among different sections of the society, যে অর্থ এবং ধনসম্পত্তিকে কেন্দ্র করে আলাদা আলাদা বৈষম্য। The basic unit of production is the family and division of labor takes place according to gender and age. এখানেও সেই জেন্ডার এন্ড এজ অনুযায়ী ডিভিশন অফ লেবার হতো। Women in such a society have a number of duties associated with the food processing stage, but they also spend a lot of time in the fields. তারা যেমন খাদ্য বানানোর সাথে যুক্ত থাকতো, আবার ফিল্ডেও অনেক সময় দিত মহিলারা। In fact, apart from plugging, which is a taboo in many communities of rural and tribal India, women have an important role in intensive agriculture, particularly wet paddy cultivation, including planting of seedlings in nurseries, transplanting them to flooded fields, weeding, harvesting. অর্থাৎ শুধুমাত্র যে ওই রান্না করা এবং মাঠের দেখাশোনার কাজ ছাড়াও আরো এই সমস্ত কাজে তারা যুক্ত ছিল, সেটা বীজ বপন করা থেকে শুরু করে হোক বা সেই ছোট চারাকে বড় করা থেকে শুরু করে সমস্ত কিছু। While most intensive agriculture, particularly in countries like India, live at subsistence level, with the produce barely enough to cater to their own needs, নিজের খাদ্যের ব্যবস্থাটাই শুধু তারা করতে পারে এমনও কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, এমনই বেশি ছিল। Others have increasingly grown crops as surplus for the market. বাদ বাকিরা কিন্তু এত বেশি উৎপাদন করে যে তারা মার্কেটে বিক্রি করতে পারে। অর্থাৎ এমন আছে যে যারা শুধুমাত্র নিজের খাদ্যটুকু উৎপাদন করে, আর এমনও আছে যারা অত্যাধিক উৎপাদন করে মার্কেটে বিক্রি করার জন্যই। In fact, following the Green Revolution of 1960, Green Revolution
সবুজ বিপ্লবের কথা তোমরা শুনেছো, যেখানে কিনা কৃষিকাজের দারুণ পরিবর্তন আনা হয়। Farmers in the state of Punjab in India grew increased trend of farmers grew increasingly more to Punjab in India grew increasingly more to cater to the market. Contemporary Indian agriculture is also characterized by the increased trend of farmers motivated by the market to grow more cash than food crops. পাঞ্জাবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল। অর্থ উপার্জন এর মেন টেন্ডেন্সি মার্কেটে দারুণ এর মানে মার্কেট দ্বারা এটা প্রভাবিত হয়, যে মার্কেটে যেটা ডিমান্ড বাড়ে সেই জিনিসটার উৎপাদন। Such a trend coupled with the fact that intensive agriculture may rely more often on single crops subject to the vagaries of the weather could result in food shortage. যে এত বেশি এরা অর্থনৈতিক উপাদানের উপর জোর দেয়, উৎপাদনের উপর জোর দেয়, যে একটাই সাধারণত চাষ করে, সবাই মিলে সেই চাষটাই করে, অনেক সময় খাবারের শর্টেজ পড়ে যায়। মানে বোঝো না, যে যদি কমার্শিয়ালাইজেশন হয়ে যায়, যে এমন একটা জিনিস আমি উৎপাদন করব যেটার হচ্ছে অর্থনৈতিক উৎপাদন, মানে অর্থনৈতিক মূল্য খুব বেশি, যেমন ধরো ভুট্টা, ঠিক আছে, যে অর্থনৈতিক ভ্যালু বিশাল, তো এটাই উৎপাদন করতে থাকবো, সবাই ভুট্টা উৎপাদন করতে, দেখা গেল খাবারের শর্টেজ পড়ে গেল, টাকা আছে খাবার নেই। তো এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তাহলে এইটা ছিল আমাদের ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন, যেখানে আমরা বুঝলাম যে মানুষ ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন কিভাবে উৎপাদন করতো। 3.2 আমাদের শেষ। এরপর আমরা আরেকটা মোড অফ প্রোডাকশন করবো, এটা আমরা কিসের আন্ডারে পড়ছি? সিস্টেমস অফ প্রোডাকশন কনজাম্পশন। তো আরেকটা প্রোডাকশন এন্ড কনজাম্পশন আমরা পড়বো, সেটা কি? সেটা হচ্ছে যখন ভারতবর্ষে ল্যান্ড রেভিনিউ সিস্টেম শুরু হলো, তখন যে যে সমস্যাগুলো হয়েছে আমরা সেই বিষয়গুলোতে পড়বো। আজকের জন্য তাহলে এতটাই।